আপনারা শুনছেন অডিও সাসপেন্স স্টোরি। আমাদের আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা রাতের আলাপ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। রাত 10টা বাজলে আমাদের পাড়ায় লোডশেডিং হবেই হবে। কাজেই রাতের খাওয়া শেষ করে মাদুর আর বালিশ নিয়ে খোলা ছাদে গিয়ে শুই। ঘুমটা বেশ আরামেই হয়। এ রাতে ছাদে গিয়ে চমকে উঠল। ছাদের কার্নিশের কাছে কালো এক মূর্তি, সারা পাড়া আঁধার কালো। নিশুতি রাতে শুনশান নিরিবিলি ছাদে কালো হয়ে কেউ দাঁড়িয়ে থাকাটা কাজের কথা নয়। বাড়ির মালিক যখন আমি এবং এ ছাদও আইনত আমার, অতএব চোর না হয়ে যায় না। কিন্তু আজকালকার চোর আর সে গোবেচারা চোর নয়। তাদের কাছে নাকি ছুরি বোমা পিস্তলও থাকে, চেঁচামেচি করলেই বিপদ। তাই ভয়ে ভয়ে বললাম, কে? আমি। চোর জবাব দিল মিনমিনে গলায়, তারপর কোঁত করে দুবার নাক ঝাড়ল। এইতে আমার একটু সাহস হলো। বললুম, আমিটা কে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। তার মানে? আমার নামধাম কিছু মনে পড়ছে না। আরো সাহস পেয়ে ধমক দিয়ে বললুম, চালাকি হচ্ছে? অন্যের বাড়ির ছাদে উঠে? দয়া করে কথাটা শুনুন আমার। কোনো কথা শুনতে চাইনি। তুমি ছাদে উঠলে কি মতলবে? আগে বিশ্বাস করুন। চুপ। চোরের হালচাল দেখে তখন আমার সাহস বেড়ে গেছে। বললুম, নিশ্চয় তুমি পাইপ বেয়ে ছাদে উঠেছ চুরির মতলবে। দাঁড়াও, আমি চেঁচামেচি করে লোক জড়ো করছি। স্যার স্যার। সে ভাঙা গলায় প্রায় কেঁদেই ফেললো। বিশ্বাস করুন, আমি চুরি করতে আসিনি। আমি কোশমিন কালেও চোর নই, চোরের মাস্তো তো ভাইও নই। আমি একটা গন্ডগোলে পড়ে গেছি স্যার। কান্নাকাটি শুনে বললুম, সত্যি বলছো তুমি চোর নও? না স্যার। তাহলে ছাদে উঠেছো কেন? কিভাবে উঠেছো? ন্যাকা বলে কি না, নামধাম মনে পড়ছে না। অন্যের বাড়ির ছাদে কিভাবে উঠে এলো সেটাও নাকি মনে পড়ছে না। ওকে আঙুল তুলে শাঁসালুম। 1 মিনিট সময় দিচ্ছি, আসল কথা ফাঁস না করলে এই স্যার আম চেঁচানি চাচাবো যে পাড়া শুদ্ধ লোক লাঠি সোটা নিয়ে এসে তোমায় রাম ঠ্যাঙানি ঠ্যাঙাবে। লোকটা বেজায় ঘাবড়ে গেল। এবার ভ্যাঁ করে কেঁদে বলল, ওরে বাবা, তাহলে যে আমি আবার মারা পড়বো। একটু খটকা লাগলো। বললুম, আবার মারা পড়বো মানে? কবার মারা পড়েছো হে? হ্যাঁ, আগে বেশি নয়, মোটে একবার। লোকটা আবার কোঁত করে নাক ঝাড়লো। ওরে বাবা, ওই একবারে যা কষ্ট পেয়েছি, আবার মরতে হলে উফ। ব্যাপারটা কি খুলে বলো তো বাপু। ওর কান্নাকাটি দেখে এবং এই সন্দেহজনক কথাবার্তায় একটু ভড়কে গিয়েই বলল, বুঝলেন না স্যার? মোটেও না। আজ সন্ধ্যাবেলায় আমি সম্ভবত গাড়ি চাপা পড়েছিলাম, আবসা মনে পড়ছে এইটুকু। বলো কি হে? তারপর? তারপর আর কি, মরে গেলুম। আকাশ থেকে পড়লাম একেবারে। মরে গেলে? মরেই যদি গেলে তাহলে এখানে এসে আমার সঙ্গে কথা বলছো কি করে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। এমনকি আমি কে? ওয়েট, তুমি বলতে চাইছো যে তুমি ভূ ভূ ভূ? লোকটা চাপা গলায় বলে উঠল। বলবেন না স্যার, বলবেন না। শুনলে ভয় করে, ওদের আমি ভীষণ ভয় পাই। তাছাড়া জানেন তো, কানাকে কানা খোঁড়াকে খোঁড়া বলতে নেই। এতক্ষণে আমার গায়ে কাঁটা দিল। বললাম, তুমি ঠিকই বলেছ, কিন্তু তুমি তো এখন ওদেরই একজন, অথচ তুমি ওদের ভয় পাচ্ছ। এ তো ভারী বিদঘুটে কথা বাপু। আমি তো সবে ওদের একজন হয়েছি, নতুনদের এলে যা হয়। আমার সন্দেহ ঘুচে গেল। তাহলে যা ভেবেছি তাই। এখন মাথা ঠিক রাখা দরকার। চারদিকে আঁধার কালো, নিশুতি নিঝুম। সাবধানে কথা বলা উচিত। বললাম, দেখো ভাই, তুমি এক কাজ করো, তুমি বরং পাকাপাকি একটা আস্তানা করে নাও কোথাও। আপনার ছাদটা মন্দ নয় স্যার, বেশ নিরিবিলি। আমার মাথা খারাপ? বরং ওই যে দেখছো চিনুবাবুদের চিলেকোঠা, দেখতে পাচ্ছ তো? ওরে বাবা, হাসপাতালের মর্গ থেকে প্রথম তো ওইখানেই গিয়েছিলুম। ওখানে যে এক বড়বাবুর আস্তানা, যেমন তুম্ব চেহারা তেমনি গলার আওয়াজ, পিস্তল তুলে বলে পাকড়ো পাকড়ো। বুঝেছি, চিনুবাবুর বাবা একসময় পুলিশের দারোগা ছিলেন। তাই মনে হলো দেখে।
এই জন্যই বলে স্বভাব যায় না মোলে, পিস্তলটারও। তোমারও যায়নি মনে হচ্ছে। তুমি কি ছিলে বলো তো? আগে সেটাই তো মনে পড়ছে না। বাহ, ট্যাক্সি চাপা পড়াটা মনে পড়ছে, চিনুবাবুদের চিলেকোঠায় যাওয়াটা মনে পড়ছে, আর এই আসল কথাটা মনে পড়ছে না। কিছু কিছু মনে পড়ছে, কিছু কিছু পড়ছে না, বুঝলেন না? সদ্য সদ্য মরেছি কি না, সব গন্ডগোল হয়ে তালগোল পাকিয়ে যাচ্ছে। বেশ, এখন কি করতে চাও তাই বলো, আমার ঘুম পাচ্ছে। আপনি শোন না স্যার, শুয়ে পড়ুন। আর তুমি? বসে ভাবি, ভেবে দেখি আমি কে, তারপর একটা ঠিক করা যাবে। আপত্তি করে বললাম, সেটা কাজের হলো না, তুমি বরং অন্য কোথাও গিয়ে ভাবো। আমাকে কি ভয় পাচ্ছেন স্যার? পাচ্ছি বই কি। ভয় পাবেন না দয়া করে, কারণ আমার নিজেকেই নিজের ভয় করছে। কেন কেন? বুঝতে পারছেন না? টাটকা মরেছি, এখনো ধাতস্থ হয়নি কিছু। দেখতে পাচ্ছেন না স্যার, এখনো অশরীরই পর্যন্ত হতে পারিনি। শরীরটাকে যতবার ঝেড়ে ফেলার চেষ্টা করি তত এসে পেয়ে বসে। সেই দুঃখেই তো কাঁদছিলুম তখন। চেষ্টা করে দেখো, হাই তুলে বললুম। তারপর মাদুর বিছিয়ে বসলুম এতক্ষণে। যার নিজেকে ভয় করছে তাকে আমার ভয় করার কোনো মানে হয় না। লোকটা বলল, আপনি শুয়ে পড়ুন, দেখি কি করা যায়। অগত্যা আমি শুয়ে পড়লুম, কিন্তু কাত হয়ে একটা চোখ খুলে রাখলুম ওর দিকে। লোকটা একটু পরে হঠাৎ জিমন্যাস্টিক শুরু করলো। ছোটাছুটি, ডিগবাজি, শূন্যে চরকির মতো পাক খেয়ে হরেক কসরত করে একসময় থামলো। ফোঁস করে শ্বাস ফেলতে লাগলো ক্লান্ত হয়ে। বললাম, ও কি করছো হে? আগে অদৃশ্য হওয়ার চেষ্টা করছি, পারছি না। পারবে পারবে, আবার শুরু করো। করব, কিন্তু গলা যে শুকিয়ে গেল, বড্ড তেষ্টা। দয়া করে এক গ্লাস জল খাওয়াতে পারবেন স্যার? খাওয়াবো, কিন্তু কথা দাও। অশরীরী মানে অদৃশ্য হতে পারলে এ ছাদ ছেড়ে চলে যাবে। দিচ্ছি স্যার, চলে যাব কোথাও। শুধু দিচ্ছি বললেই হবে না, দিব্যি করো। কার নামে করব? একটু ভেবে বললুম, বাবা মহাদেবের নামে। উনিই তো তোমাদের দেবতা, জানো না? লোকটা বাবা মহাদেবের নামে দিব্যি করলে আমি জল আনতে গেলুম। এক গ্লাস জল এনে ছাদে এসে ডাকলুম, কই হে, জল নাও। কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আরো কয়েকবার ডাকাডাকি করে বুঝলুম ওর চেষ্টা সফল হয়েছে। তখন জলটা নিজেই খেয়ে শুয়ে পড়লুম নিশ্চিন্তে। কিন্তু লোকটা কে? অবশ্য সকালের কাগজে দুর্ঘটনার খবরে লোকটার নাম পেয়ে যেতেও পারি। আজকের মতো শেষ হলো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা রাতের আলাপ। আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আমি আসব অডিও সাসপেন্স স্টোরিতে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।